এই এলজিবি অ্যাক্টিভিটিস যা করেছে তা পেনাল কোডের 506 ধারা অনুযায়ী ক্রিমিনাল ইন্টিমিডেশনের আন্ডারে পড়ে, অর্থাৎ ভয় দেখানো বা হুমকি দেওয়ার অধীনস্থ হয়। এটা পেনাল কোডের 505 নম্বর ধারা অনুযায়ী পাবলিক মিসচিফের অধীনে পড়ে, যেটা হলো সমাজে আতঙ্ক বা অশান্তি সৃষ্টির করার মতো বক্তব্য। এটা 107 ধারায় অ্যাবেটমেন্টের অধীনে পড়ে। পাশাপাশি ডক্টর সরোজ স্যার বলেছেন যে এটা সাইবার সিকিউরিটির অধীনেও এই জিনিসটা পড়ে। এখানে স্পষ্ট ফিজিক্যাল ভায়োলেন্সের কথা বলা হচ্ছে, সরাসরি হত্যার ডাক দেওয়া হচ্ছে, নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে ব্যক্তির নাম ধরে বলা হচ্ছে, তাদের ছবি পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে। ভয় এবং আতঙ্ক তৈরির জন্য এটার একটা চিত্রায়ন করা হচ্ছে, স্কেচ এঁকে সে দেখাচ্ছে। প্রচলিত আইন অনুযায়ী অনেক আইনের অধীনে এগুলো গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এখন দেখেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী, তাদের ভূমিকা কী হওয়া উচিত ছিল। তাদের কর্তব্য ছিল যে প্রথমে এই হুমকিদাতাকে শনাক্ত করা, যে এই ব্যক্তি কে, সে কোথায় থাকে, তার সোশ্যাল মিডিয়া কার্যক্রম কী, তার সাথে কারা যুক্ত, তারা আসলে কী করতে চায়, এই জিনিসটা তাদের তদন্ত করা দরকার ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল যে সে আসলে কী করছে। ভুক্তভোগী যারা ছিলেন তাদের সুরক্ষা দেওয়া দরকার ছিল, তাদের নিরাপত্তা নিশ্চিত করার দরকার ছিল। আপনি নাম ধরে ছবি এঁকে একজন মানুষের গলা কেটে মাথা দিয়ে ফুটবল খেলবেল বলছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার যোগাযোগ করার দরকার ছিল, সেটা করার কোনো চেষ্টা করা হয়নি। কেস করার দরকার ছিল। যারা ইসলামী ভাবধারার মানুষ তারা বই লেখেন, বক্তব্য দেন, বুদ্ধিভিত্তিক কাজ করেন, এই জন্য আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 1 মাস হয়েছে, 33 দিন আগে বা 34 দিন আগে আমাদের এখানে আমরা বসে আছি, 2 জনের এখানে মামলা করা হয়েছে, মিথ্যা জঙ্গি মামলা আমাদের নামে দেওয়া হয়েছে, যেখানে আমাদের কাজ হলো আমরা মানুষকে বুদ্ধিভিত্তিকভাবে ইসলামের কথা বলি, আমরা বক্তব্য দিই, পাবলিক বক্তব্য দিই, আমাদের সব কাজ পাবলিক, আমরা লেখালেখি করি। এই জন্য আমাদেরকে জঙ্গি মামলা দেওয়া হচ্ছে, আর সরকারের পক্ষ থেকে এটিইউর পক্ষ থেকে মামলা দেওয়া হচ্ছে। এবং বারবার যোগাযোগ করার পর, কথা বলার পর তারা কিন্তু এগুলো নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয় নাই। আর এখানে আপনি নাম ধরে এক লোক ম্যানিফেস্টো বানিয়েছে, সে স্পষ্টভাবে ভায়োলেন্সকে জাস্টিফাই করছে, সে সাথে অস্ত্র নিয়ে ঘুরছে, অস্ত্রের টিউটোরিয়াল দিচ্ছে, বলছে যে আমি এদের লোকেশন খুঁজছি, ওখানে যাব, অন্যদেরকে উস্কানি দিচ্ছে হত্যা করার। আমাদের প্রশাসনের, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, আমাদের তথাকথিত সন্ত্রাসবাদ দমন করার জন্য যারা কাজ করে গোয়েন্দা সংস্থা, তাদের কোনো কার্যক্রম নাই। মিডিয়ার ভূমিকা, আপনারা এখানে অনেক মিডিয়া এখানে উপস্থিত আছেন, মিডিয়ার ভূমিকা এখানে অত্যন্ত দুঃখজনক ছিল। বেশিরভাগ মিডিয়ার উচিত ছিল এই বিষয়টা সিরিয়াসলি নেওয়া। শুধু আমাদের ইসলামপন্থীদের সাথে হয়েছে দেখে না, যে কোনো নাগরিকের সাথে এটা হলে মিডিয়ার দায়িত্ব হলে এই জিনিসটা সিরিয়াসলি কভার করা, কিন্তু এই জিনিসটা করা হয় নাই। জিনিসটা নিয়ে অনলাইনে তোলপাড় হয়েছে, এটা ভাইরাল হয়েছে, কিন্তু খুব অল্প সংখ্যক মিডিয়া এই বিষয়টা কভার করেছে। যারা করেছে তারা রিলাক্টেন্টলি করেছে, যারা করেছে তারা আংশিকভাবে করেছে, এবং মূল যে অপরাধ সেটার কথা না বলে দেখা গেছে যারা এর বিপক্ষে বিবৃতি দিয়েছে, বামপন্থীরা এটসেট্রা, তাদের কথাকে ফোকাস করা হয়েছে। সিভিল সোসাইটির ভূমিকা কি, তথাকথিত সুশীল সমাজের ভূমিকা কী ছিল? তাদের দায়িত্ব ছিল এই হত্যার হুমকির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া। শিক্ষক সমিতি, বুদ্ধিজীবীদের সংগঠন, পেশাজীবীদের সংগঠন, তাদের উচিত ছিল খোলাখুলি এটার নিন্দা জানানো। রাজনৈতিক মতভেদ থাকলেও আমি কাউকে হত্যা করা হবে, তারও কাটা মুন্ডু নিয়ে ফুটবল খেলা হবে, এটার পক্ষে আমি নাই। ন্যূনতম এতটুকু সভ্যতা ভব্যতা তাদের মধ্যে থাকা উচিত ছিল। কিন্তু তারা একটা অংশ নীরব থেকেছেন, আরেকটা অংশ প্রকাশ্যে হুমকিদাতার পাশে দাঁড়িয়েছেন। এখানে এই দ্বিচারিতাটা কেন, এই দ্বিমুখিতাটা কেন, এই ডাবল স্ট্যান্ডার্ডটা কেন, এই বৈষম্যটা কেন? তো এই যে নীরবতা, এই যে তাদের নিষ্ক্রিয়তা, এটা আমরা মনে করি আমাদের সমাজের যে সিস্টেমিক ইসলামোফোবিয়া আছে, যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে, সেটার একটা বহিঃপ্রকাশ। واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون